ইরানের হামলায় ঝাঁঝরা আমেরিকা সহ মুসলিম বিশ্বাসঘাতক দেশগুলো। এই প্রথম কাঁপল মিশর। যুদ্ধ কি ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়বে? এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে ফুঁসছে ভারতের তেলাপোকারা। দেশটি কি আবারও বিক্ষোভী উত্তাল হবে? ফিলিস্তিনিদের হত্যা করতে 2 মাসে ইসরায়েলকে লাখ লাখ অস্ত্র দিয়েছে ভারত। মুসলিম হত্যা কেন চায় হিন্দুত্ববাদী মোদী সরকার? শুধু আমেরিকা নয়, এবার মুসলিম বিশ্বাসঘাতকদের কড়া শিক্ষা দিতে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান। জর্ডান, কুয়েতের পর এই প্রথম খামেনির দেশের হামলায় ঝাঁঝরা হয়েছে মিশরের স্থাপনা মার্কিন ঘাঁটি। ইরানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি আরব। তেহরানের হামলার জবাবে ইরানের ভেতরে নতুন করে আঘাত হানছে আমেরিকা। গত 5 মাসের সংঘর্ষে এই প্রথম মিশরে হামলা। আর সৌদির এমন অবস্থান কি ইরান যুদ্ধ আরও বিস্তারের ভয়ঙ্কর বার্তা দিচ্ছে? নতুন খেলোয়াড় হিসেবে ইরান যুদ্ধে জড়াতে যাচ্ছে কি সৌদি? ইরানে হামলা ছাড়া 1 সপ্তাহ টিকতে পারল না আমেরিকা। অজুহাত তৈরি করল সৌদি আরবকে সঙ্গে করে ইরাকের বাগদাদ, কারবালা সহ একাধিক এলাকায় ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থানে হামলার মধ্য দিয়ে, যার শুরুটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে গোপন আঁতাতের 24 ঘন্টার মধ্যেই। জর্ডানে আমেরিকান ঘাঁটিতে প্রতিশোধের হামলা চালায় ইরান, মূলত টোপ দিয়ে তেহরানকে আবারও যুদ্ধের ময়দানে টেনে এনে পাল্টা হামলার অজুহাত তৈরি করে দিল ওয়াশিংটন। এই হুলস্থলের মধ্যে মিশরে হামলা কেন? ইরান আর হুথি বাহিনীর বিরুদ্ধে সৌদি আরবের তৎপরতা কি গুরুতর কোনো অঘটনের ইঙ্গিত দিচ্ছে? এবার আমাদের পালা। তারা জানে যে এটা হতে যাচ্ছে। ভবিষ্যতে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কিনা তার সময় বলে দেবে, তবে এর আগে কঠিন সামরিক জবাব দেয়া হবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে ইরানের নয়া হামলার প্রেক্ষাপট এভাবেই বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট। মিশরের ভূমধ্যসাগরীয় দামিয়েত্তা বন্দরে আমেরিকার জ্বালানি ট্যাঙ্কারে ইরানের ড্রোন হামলার অভিযোগ এ সময় তুলে ধরেন ট্রাম্প। যদিও ইরানের ড্রোন হামলার খবর নিশ্চিত করেনি কায়রো। গত 5 মাস ধরে চলমান ইরান যুদ্ধে এই প্রথম আক্রান্ত হল মিশর। ক্ষতিগ্রস্ত জাহাজ এনার্গোস ইনফ্রাস্ট্রাকচার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের। এই অজুহাতে ভর করে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত ইরানে তাণ্ডব চালায় মার্কিন বাহিনী। বরাবরের মতো মিসাইল ও ড্রোনের স্থাপনা, কমান্ড সেন্টার, নৌ সক্ষমতা সহ সামরিক সরঞ্জামকে হামলার লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। যদিও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অভিযোগ হামলা হয়েছে বেসামরিক স্থাপনায়ও। কেশম দ্বীপ, আওয়াজ, আবাদান, কিশ, কাজিরৌন, বুশায়ের আর সাদেগান এলাকায় মার্কিন হামলার খবর নিশ্চিত করেছে তেহরান। কেশম দ্বীপে বিস্ফোরণের দৃশ্য মোবাইলে রেকর্ড করেন প্রত্যক্ষদর্শীরা। সেখানে আবাসিক ভবন ধসিয়ে হত্যা করা হয় বাবা, মা আর 2 বছরের শিশুকে। গুরুতর আহত অপর 2 শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হামলার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হলেও ভোরের আলোয় ক্ষয়ক্ষতির বিভৎসতা আরও স্পষ্টভাবে ধরা পড়ে। জবাব দিতে দেরি করেনি আইআরজিসি। জর্ডানে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের বিবৃতি দিয়ে বলা হয়েছে শিশু হত্যার প্রতিশোধ নিতে এই হামলা। সেই সাথে ইরানে আগ্রাসনকারী মার্কিন বাহিনীকে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থার হুঁকারও দিয়েছে আইআরজিসি। আল কোরআনের আয়াত উল্লেখ করে মনে করে দেওয়া হয়, জয় পরাজয়ের ফয়সালা নির্ধারণ করেন মহান আল্লাহ। ওই বিবৃতিতে এসেছে হরমুজ প্রণালীতে সৃষ্ট নয়া অস্থিরতার কথাও। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন ড্রোনের প্ররোচনায় 2টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলের একটি অনিরাপদ পথে এগোনোর চেষ্টা করছিল। এ সময় একটি ট্যাঙ্কারে তীব্র অগ্নিকাণ্ডের পর 2টি জাহাজই দ্রুত ফিরে যায়। আমেরিকার হুমকি, উস্কানিমূলক বক্তব্য আর এ অঞ্চলে সামুদ্রিক চলাচলে হস্তক্ষেপ বন্ধ না হলে হরমুজ প্রণালী আবার খোলার পরিবেশ সৃষ্টি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এমন অবস্থায় জর্ডানে ইরানের হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ইরানের নির্লজ্জ হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। এমন উত্তেজক পরিস্থিতিতে সৌদির একটি কারিয়াল গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি করেছে প্রতিবেশী ইয়েমেনের হুথি যোদ্ধারা। এ বিষয়ে সৌদি আরবকে সতর্ক করে বিবৃতি দিয়েছেন হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। দক্ষিণ লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে হুথি বাহিনী টোল আদায়ের চিন্তাভাবনা করছে। এমন খবর প্রকাশ্যে আসলে জাহাজ চলাচল বাধাহীন রাখতে আন্তর্জাতিক জোট গড়ার উদ্যোগ নিয়েছে সৌদি। গত 20 জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ নিষেধাজ্ঞা জারি করে বাব আল মানদেব প্রণালী ঘিরে অবস্থান জোরদার করে হুথি। এমন অবস্থায় চাইলেও কি আর ইরান যুদ্ধ থেকে দূরত্ব রাখতে পারবে সৌদি? ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস আগ্রাসন আর হত্যাযজ্ঞ শুরুর পর 2 বছরে ইসরায়েলকে লাখ লাখ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক যন্ত্রাংশ পাঠিয়েছে ভারত। মানবিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিশেষ এক প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ তথ্য। একে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ সংস্থাটির। হিন্দুত্ববাদী মোদী সরকার কেন ফিলিস্তিনি মুসলিম হত্যা চায়? কেন মুসলমানদের উপর এত ক্ষোভ মোদির?
গাজায় গণহত্যা চলাকালে ইসরায়েলে ভারতের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অন্তত ২৫৯৬টি চালানে কয়েক লাখ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিস্ফোরক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটির নতুন এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে কয়েক লক্ষ সামরিক সরঞ্জাম, যন্ত্রাংশ ও গোলাবারুদ যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই অ্যামনেস্টির এই প্রতিবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। মেড ইন ইন্ডিয়া, দ্য সাপ্লাই অব ওয়েপন্স অ্যান্ড অ্যামিউনিশন টু ইসরায়েল। এই প্রতিবেদনে বলা হয়েছে, এতে উঠে আসা পরিসংখ্যানই যে ভারতের প্রকৃত সামরিক সরবরাহের পূর্ণাঙ্গ চিত্র তা নয়, বাস্তব সরবরাহ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যামনেস্টির তথ্য অনুযায়ী ভারতের পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে ছিল প্রায় ৫,৬৫,০০০ বিস্ফোরক অস্ত্রের যন্ত্রাংশ, যার মধ্যে ড্রোনের ওয়ারহেড, কামানের গোলার খোলস সহ নানা উপাদান রয়েছে। এছাড়া সামরিক মানের ছোট অস্ত্রের জন্য ৩,৯০,০০০-এর বেশি যন্ত্রাংশ এবং ইসরায়েলি প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের জন্য সাঁজোয়া সামরিক যানের প্রায় ৩০০টি যন্ত্রাংশ সরবরাহ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫৫ মিলিমিটার উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক কামানের গোলা, মেশিন গানের বিভিন্ন যন্ত্রাংশ এবং স্কাই স্ট্রাইকার কামিকাজে ড্রোনের বিস্ফোরক ওয়ারহেডও এসব চালানের অন্তর্ভুক্ত ছিল। অ্যামনেস্টি আরও জানিয়েছে, ভারতের ওইসব চালানে আরও অনেক সামগ্রী ছিল, সেগুলো সামরিক নাকি বেসামরিক তা নিশ্চিত হওয়া যায়নি, ফলে সেগুলোকে হিসাবের বাইরে রাখা হয়েছে। অনুসন্ধানে এসব চালানের সঙ্গে সংশ্লিষ্ট ভারতের অন্তত ৯টি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার তথ্য মিলেছে। এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন নির্দেশনা জারি করার পরও ভারতীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই জানে না, এমনটা দাবির সুযোগ নেই। তার মতে, এমন পরিস্থিতিতেও অস্ত্র বা সামরিক সরঞ্জাম স্থানান্তরের অনুমোদন কিংবা সহায়তা দেওয়া আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের শামিল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গাজায় প্রাণহানি ও মানবিক বিপর্যয় চলতে থাকলেও ভারতীয় কিছু প্রতিষ্ঠান ইসরায়েলের প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারত ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দুই দেশের কৌশলগত সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে ভারত ইসরায়েলি অস্ত্রের অন্যতম বৃহৎ ক্রেতা। একই সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে বেশ কয়েকটি ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ভারতে উৎপাদন সুবিধাও গড়ে তুলছে। এর আগে ফিলিস্তিনপন্থী বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস আন্দোলন এবং নো হারবার ফর জেনোসাইড জোটও অভিযোগ করেছিল, ভারত থেকে ইসরায়েলে সামরিক সরঞ্জাম সরবরাহ ব্যাপক হারে বেড়েছে। এছাড়া ইসরায়েল ট্যাক্স অথরিটির আমদানি তথ্য বিশ্লেষণ করে আল জাজিরার এক অনুসন্ধানেও দাবি করা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে ইসরায়েলে সামরিক সংশ্লিষ্ট পণ্য রপ্তানিতে ভারত ছিল দ্বিতীয় বৃহত্তম উৎস। সেই অনুসন্ধানেও বলা হয়, এসব তথ্য সামগ্রিক অস্ত্র স্থানান্তরের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে না। কূটনৈতিক ক্ষেত্রেও ইসরায়েলের প্রতি ভারতের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত। দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে যোগ না দেওয়ার পাশাপাশি ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও নাকচ করেছে নয়াদিল্লি। দাবানলের আগুনে ছাই হয়ে যাচ্ছে আস্ত ইউরোপ। ফ্রান্স ও স্পেনের বিশাল অঞ্চল জুড়ে জ্বলতে থাকা আগুন এখন আর কেবল সাধারণ কোনো ঘটনা নয়, এটি ধারণ করেছে পারমাণবিক বোমার মতো বিধ্বংসী ক্ষমতা। তীব্র উত্তাপে আকাশে তৈরি হচ্ছে বিরল ফায়ারস্টর্ম বা আগুনের মেঘ, যা থেকে সৃষ্টি হচ্ছে নতুন ঝড়, বজ্রপাত। ঘর ছাড়া লাখো মানুষ, নিঃশেষ হচ্ছে বনাঞ্চল। ইউরোপের মেগা ফায়ার কি ধাক্কা দেবে বাংলাদেশকেও? আকাশ থেকে নেমে আসা আগুন যেন গিলে খাচ্ছে গোটা ইউরোপকে। পারমাণবিক বোমার সমান শক্তি ও তীব্রতা নিয়ে জ্বলতে থাকা একের পর এক দাবানল মহাদেশটির বিশাল অঞ্চলকে পরিণত করেছে জীবন্ত জাহান্নামে। দ্রুত ছড়াতে থাকা দাবানলগুলো এতটাই বিধ্বংসী যে ফ্রান্স ও স্পেনের মতো আধুনিক দেশগুলোর আগুন নেভানোর প্রযুক্তিও সম্পূর্ণ অসহায় হয়ে পড়ছে। বনের পর বন পুড়িয়ে ফেলতে থাকা অগ্নিকাণ্ডের প্রচণ্ড উত্তাপ থেকে তৈরি হচ্ছে বিরল ফায়ার স্টর্ম বা আগুনের মেঘ। আর এই মেঘ থেকে তৈরি বাতাস, বৃষ্টি ও বজ্রপাত দাবানলকে করে তুলছে আরও ভয়াবহ। হাজার মাইল দূরের দাবানল বাংলাদেশের জন্য বিপদের কারণ মনে হয় না ঠিকই, কিন্তু বিশ্লেষকেরা বলছেন কৌশলগতভাবে অদূর ভবিষ্যতে এর গভীর প্রভাব বাংলাদেশেও পড়বে।
ফ্রান্স আর স্পেনের দাবানলের ভয়ঙ্কর পরিস্থিতি এতদিন আমেরিকা বা অস্ট্রেলিয়ায় ঘটতে দেখা গেছে। আবহাওয়া ও ভূতত্ত্ব সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বলছেন এরকম ফায়ার ক্লাউড বা পাইরো ক্লাউড ইউরোপের ইতিহাসে বিরল ঘটনা। ফ্রান্সে এ পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে 16 লাখ হেক্টরের বেশি জমি। স্পেনেও একই অবস্থা। দুই দেশ মিলিয়ে ঘরছাড়া হতে হয়েছে প্রায় 3 লাখ মানুষকে। গ্রিসের পরিস্থিতিও খুব একটা ভালো না। ফ্রান্সের প্রেসিডেন্ট স্বীকার করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন সংকট তারা আর দেখেননি। ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের বিশেষজ্ঞরা বলছেন এই আগুন এতই ভয়ঙ্কর যে সে নিজেই বজ্রপাত ও ঝড় তৈরি করছে। দাবানলের ধোঁয়া থেকে সৃষ্ট দূষণে প্রতি বছর বিশ্বজুড়ে 1 লাখেরও বেশি মানুষ মারা যায়। এই সংখ্যা অনেক যুদ্ধের হতাহতের চেয়েও বেশি। আগুনে পোড়া বিশাল বনাঞ্চলের ধোঁয়া ও বিষাক্ত ছাই বাতাসে ভর করে ছড়িয়ে পড়ছে শত শত মাইল দূরে, যা শহরের সুস্থ মানুষকেও নিমেষেই ফুসফুসের মারাত্মক রোগে আক্রান্ত করছে। সবচেয়ে আঁতকে ওঠার মতো তথ্য হলো এই আগুন কেবল মাটির উপরের গাছপালাই পোড়াচ্ছে না, তীব্র উত্তাপে মাটির গভীরের জৈব পদার্থ জ্বলতে শুরু করেছে। ফ্রান্স স্পেন ছাড়িয়ে তুরস্কেও এখন নতুন করে আগুন লাগতে শুরু করেছে। এর ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে দাবানল সংকট দ্রুত ছড়িয়ে পড়ছে গোটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে। ইউরোপ জুড়ে দাবানলের মাত্রা বেড়ে যাওয়ার পেছনে অন্যতম দায়ী জলবায়ু পরিবর্তনের নিষ্ঠুর খেলা। গত শীতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে গাছপালা দ্রুত বেড়ে ওঠে, কিন্তু মে মাসের পর থেকে গ্রীষ্মকালীন রেকর্ড তাপপ্রবাহের ধাক্কায় সেই সবুজ বন পরিণত হয়েছে শুকনো জ্বালানিতে। গাছ কাঠ বা জ্বালানি পুড়ে ছাই না হওয়া পর্যন্ত কিংবা টানা বৃষ্টি শুরুর আগ পর্যন্ত প্রকৃতির এমন তাণ্ডব থামানো অসম্ভব। ফলে অতিরিক্ত শুষ্কতার ধাক্কায় দাবানলগুলো চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। বিশ্লেষকেরা বলছেন দাবানলের দীর্ঘমেয়াদী প্রভাবে চিরতরে বদলে যাবে ইউরোপের জীবনযাত্রা। শিক্ষামন্ত্রীর পর এবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে ফুঁসছে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি সিজেপি। সম্প্রতি বিক্ষোভকারীদের উপর পুলিশের দমনপীড়ন এবং গুলি ছোড়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযুক্ত করেছেন সিজেপি মুখপাত্র সৌরভ দাস। বিক্ষোভকারীদের উপর পুলিশের নৃশংসতার ঘটনায় অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতাকে সমর্থন জানিয়ে সিজেপি মুখপাত্র সৌরভ দাস বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে। ভারত কি আবারও বড় ধরনের বিক্ষোভ দেখবে? আবারও জেনজিদের উত্তাল বিক্ষোভে কাঁপবে ভারত, ক্ষোভে ফেটে পড়বে লাখো জনতা। নতুন করে এমন শঙ্কা দেখা দিয়েছে এবার ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি সিজেপি সরব হওয়ার পর থেকেই। কেন তারা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চান? শিক্ষামন্ত্রীর মতোই কি হবে তার পরিণতি? প্রশ্নপত্র ফাঁস রুখতে অপরাধীদের কঠোর শাস্তি দিতে কেন্দ্রীয় সরকার এক সংশোধনী বিল এনেছে, যা বুধবার ভারতের লোকসভায় কণ্ঠভোটে পাশ হয়। সেই বিল নিয়ে বিতর্কের সময় লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেন শিক্ষা সংস্কার আন্দোলনে গেল 20 জুলাই বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন এবং গুলি ছোড়ে পুলিশ, আর ওই নৃশংস কাণ্ডের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এজন্য অমিত শাহর পদত্যাগের দাবি তোলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সমর্থন জানিয়ে এবার সিজেপি মুখপাত্র সৌরভ দাসও সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়ে ওঠেন। সাম্প্রতিক বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর পুলিশের দমন পীড়ন এবং গুলি ছোড়ার ঘটনায় সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। বলেন প্রতিটি জীবনের মূল্য আছে। পুলিশকে গুলি ছোড়ার আদেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করেছে। এই নৃশংস কাণ্ডের জন্য অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান সিজেপি মুখপাত্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে সিজেপি মুখপাত্র সৌরভ দাস এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবির বিরোধিতা করেছেন বিজেপি নেতা কিরেন রিজু। অমিত শাহ গুলি চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন এটি প্রমাণ করার জন্য রাহুল গান্ধীকে অনুরোধ জানান তিনি। নতুবা মিথ্যা দাবির জন্য রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে অমিত শাহর কাছে।